আমরা সেদিন সকালে গাজার থেকে 210 নটিক্যাল মাইল দূরে ছিলাম। ওই সময় ঠিক কত দূর ছিলাম সেটা আমরা জানি না, কারণ আমরা রাতে চলছি এবং আমাদের যখন ধরেছে সেই সময়কার রিডিং সেটা আমরা তো সারাক্ষণ আপডেট দিচ্ছিলাম যে এত দূরে আছি, এই করছি। আমরা 210 নটিক্যাল মাইল থেকে রওনা দিয়েছি, তখনকার রিডিং সম্বন্ধে বলতে পারি। এই জায়গাটা কত দূরে আমরা নিশ্চিত বলতে পারি না, কিন্তু সম্ভবত আলেকজান্ড্রার কিছুটা পেরিয়ে। আমি এই হিসাবে বলছি যে আমাদের ওখান থেকে আমাদের 5:30টার দিকে বোধহয়, 6টার একটু আগে 5:30টার দিকে আমাদের বোধহয় ধরা হয়। তারপরে তো আমরা টানা চলি এবং আমাদের জমিনে পৌঁছতে রাত 8:30 খানিক লাগে। কাজেই 12 ঘন্টা খানিক আমাদের যাত্রা করতে হয়েছে। কাজেই 12 ঘন্টা চলার পথ যদি হিসাব করি তাহলে ওই 180 বা কিছু হবে। তবে আমি অনুমান করে বলছি। এটাও প্রাসঙ্গিক বলা যে আমাদের কিন্তু সবচাইতে দূরে ধরেছে, আমাদের ক্ষেত্রে ওরা সবচেয়ে বেশি আতঙ্কিত ছিল। অন্যান্যদের অনেক বেশি কাছে যেতে দিয়েছে, আমাদের কিন্তু অত কাছে যাওয়ার অনেক আগেই এবং বিশাল একটা অভিযান নিয়ে ধরা হয়েছে। টর্চারের কথা যদি বলি, সেটা অনেক রকমের টর্চার। প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার। কারণ যেইভাবে, যেমন কথার কথা, আঘাত ততটা হয়তো পায়নি, কিন্তু আমার পাশে দুজন তুরস্কের ক্রু যারা ছিল, একজন ওরা ইংরেজি বলে না, একজন আরেকজনের সাথে ইংরেজিতে কথা বলছে, তখন মেশিন গান নিয়ে, মেশিনের ব্যারেল দিয়ে গুতা মারে এবং বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে। তো ওই ধরনের জিনিসগুলি হচ্ছে। তারপরে যেটা করা হয়েছিল, আমি অল্প কিছু অংশ বলি, যে আমরা যখন জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে 3 জন একেবারে উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। আমাদের কারো কারো ক্ষেত্রে ওই প্লাস্টিকের ইডিউলি যে হয় না, যে হাত জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে, ওই জিনিসগুলি করা হয়। তারপরে আমার পাশে ইয়াসিন নামে একজন ইয়াসিন না আলী নামে একজন ভদ্রলোক ছিল, টুনিসিয়ান। তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল, তাকে শার্ট খুলতে বলা হয়, উনি রাজি হননি, বলে না আমি এটা খুলবো না। তখন তার সাহায্য করতে আদনান বলে একজন যায়, তার উপরও চড়া হয় এবং তারপরে আমাদের মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয়, ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল। আমার এমনিতেই একটু সমস্যা হয়, কিন্তু প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম। এটা আমি নিশ্চিত না, আমি একজন আমাকে বলেছে, আমার দেখা নেই, তবে হতেও পারে, গন্ধ দিয়ে হতে পারে, বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে, যেই জায়গায় টারম্যাকের উপর আমাদের বসানো হয়, সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে। ইসরায়েলিরা পেশাব করেছিল। তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে, আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে। কাজে এই ধরনের কিছু কিছু জিনিস হয়েছে যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। আমি এই আলীর কথা যদি বলি, আলীর তখন গেঞ্জি ছেঁড়া। ওই সময় আমার অন্তত মুখে চোখে পট্টি দেওয়া ছিল না এবং হ্যান্ডকাফও করা ছিল না। আলীর কিন্তু তাই ছিল, আদনানেরও তাই ছিল এবং তারা তো কষ্ট পাচ্ছিল বলাই হচ্ছিল। তারপর আমার পাশে যেহেতু ছিল, তাকে বলছিল সে ইউ লাভ ইসরায়েল, সে বলে না আই লাভ প্যালেস্টাইন। তারপর আবার চড়ো হলো তার উপরে। পরবর্তীকালে যেই লিয়াকত, যিনি সিলেটি বাংলাদেশি, যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, পরে জেলে তার সাথে আমার দেখা হয়, তখন উনি বলেন ওনাকে তারা বলেছিল তুমি হামাসের এজেন্ট, ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। কাজে এই ধরনের জিনিসও হয়েছিল। আর অন্যান্যভাবে অত্যাচার তো করা হয়েছিল, সকলকে ছাড়া হয়নি। আচ্ছা, ইসের কথা বলি যে কয়েকটা জিনিস ইন্টারেস্টিং, যে আমরা লোহার বিছানায় ঘুমাতাম। এটা আমরা নামার পরে আমাদের কিন্তু বাসে করে প্রথমে তো অনেকগুলি চেকিং হয়, আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু। তারপরে আইনজীবী, ভাগ্যিস আমরা প্রস্তুতি নিয়েছিলাম, আইনজীবী আমাদের প্রথম সই করার সময় একটা ডকুমেন্ট সই করতে হয়, সেই ডকুমেন্টে লেখা
যে আমি অবৈধভাবে ঢুকেছি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না, কারণ আমরা তো অবৈধভাবে যাইনি, আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ, কাজে আমরা নিজেদের অবরোধ অবৈধ বলবো কেন। সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম। আরেকটা ফর্ম ছিল, সেটাও কিছুটা ওই রকমের, এই দুটোর কোনোটাই আমরা সই করবো না বললাম। তৃতীয় একটা ফর্ম, যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না, আমি বলছি আমি আইনজীবী ছাড়া বসবো না। তারপর আইনজীবী আসলো, আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম, আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সবকিছু পাঠিয়ে দিয়েছিলাম, কাজে আইনজীবীরা সেভাবে এসেছিল এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো, আমরা রেকমেন্ড করি, সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আমাকে যেন ডিপোর্ট করা হয়, যাতে আমাকে জেলে না রাখা হয়, সেইটা আমি সই করি। তো সেই জায়গাটা হওয়ার পরে আমাদের অনেকগুলি ধাপের পরে আমাদের একটা বাসে উঠানো হয়। সেই বাসে এরকম আমরা একদম ঠাসাঠাসি 4 জন পাশে বসলে যেরকম হয় ওইটার আমি মেপেছিলাম, যদিও পট্টি দেওয়া ছিল, আমি ফাঁকতালে আমি এটাকেও একটু ম্যানেজ করে পট্টিকেও ম্যানেজ করে আমি দেখতে পেরেছি যে কারা মানে কারা ছিল তা তো আর বোঝা যায়নি, কিন্তু 4 জন আছে, আকারটা ধরতে পেরেছি। এটা ছিল আনুমানিক 2 ফুট বাই 5 ফুট একটা কক্ষ, তার মধ্যে আমরা 4 জন বসে লোহার ইসের মধ্যে, প্রচন্ড ঠান্ডা, মানে এটা ফ্রিজারের মতন কোনো একটা কিছু। আমরা তো পাতলা গেঞ্জি পরা, কারণ আমাদের কাপড় সাপড় নিয়ে অন্য গেঞ্জি পরিয়েছে, তাদের দেওয়া গেঞ্জি পরিয়েছে, সেটাই পরা, কাজেই মানে এবং 2 ঘন্টার মতন আমরা যাত্রা করি। পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল, একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে, সেইটাতে আমাদের রাখা হয়েছিল। তারপরে আমরা অবশ্য আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গার স্ট্রাইক করব, আমরা খাইনি, কিন্তু সকলের শরীর তো একই রকমের না, কারো কারো প্রয়োজন ছিল। এই 2.5 দিন আমরা যেখানে ওখানে ছিলাম, জেলে ছিলাম, সেই সময় 1 প্লেট খাবার দেওয়া হয়েছে, যারা খেয়েছে তাদের, আমরা খাইনি। আচ্ছা আচ্ছা, বিছানার ক্ষেত্রে যেটা, বিছানাটা লোহার ছিল এবং ওই বিছানায় একটু কাত হলেই বিকট একটা আওয়াজ হয়, লোহাগুলি এমন ভাবে করা, একটা স্প্রিং ধরনের একটা কিছু বোধহয়, যে পাট 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 করে বন্দুকের গুলির আওয়াজের মতন হয়। কাজে আমরা আমাদের সেলে 8 জনের জায়গা ছিল, আমরা ছিলাম 7 জন, এবং যেই যখন শুচ্ছে একটু ঘুরলেই পাড়াক করে ওঠে। সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে। আমাদের বাথরুমের অবস্থা আর বললাম না, ওটা বাদ দিলাম, কিন্তু একটা মজার জিনিস, অন্যান্য জিনিস বলি কিন্তু আমাদের উল্টা যেটা করেছি সেটার কথা বলবো। আমি ছিলাম, এই লিয়াকত সাহেব ছিলেন 1 নম্বর কক্ষে, আমি ছিলাম 12 নম্বর সেলে। 7 নম্বর সেলে যারা ছিল তারা একটা মজার কাজ শুরু করলো, ওর মধ্যে তারা আপনারা ওই যে কি জানি গানটা, না লেবার প্যালেস্টিনা, ওই যে বিদ্রোহী গানটা বেলাচাও, বেলাচাওতে গানটা তো আপনারা জানেনই, তারা বেলাচাও সুরে গান গাওয়া শুরু করলো, we want working toilets, we want working toilets, we want it now, এই পুরো জিনিসটা করে গান শুরু করে দিল। খানিকক্ষণ পরে আমাদের 20টা সেলের প্রত্যেকে আমরা গান শুরু করে দিলাম, এই উই ওয়ান্ট, তাদের টয়লেট ছিল না, খারাপ ছিল বা কিছু, এবং নালিশ করা হচ্ছে, কিছু করছে না, এই বেলাচায়ের গানে সুরে তারা এই গানটা রচনা করে গাওয়া শুরু করে দিল। তার একটা স্ট্র্যাটেজিক কারণও ছিল, ওই সময় অনেকগুলি দেশের যারা কনসাল জেনারেল তারা এসছিল দেখা করার জন্য, এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোনো উপায় নাই। এইটা সবাই মিলে যখন আমরা গান করা, যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোটা আমরা পাত্তা দেইনি, আমরা গান গেয়ে গেছি, এবং এই গান কিন্তু ওদের কাছে পৌঁছেছে, বোঝা গেল, কারণ তারপরে তাদের ওই সেল থেকে আরেক সেলে সরানো হয়েছে। বাথরুম ঠিক করা হয়নি, কিন্তু সেল বদলানো হয়েছে। আরেকটা কি জানি ছিল বললে, ও আচ্ছা, অন্য যেটা, এটা আমি মনে করি আমরা তাদের যতটা ভয় পাই তাদের চেয়ে তারা আমাদের বেশি ভয় পায়, কারণ আমরা কি করতে পারি সেটা নিয়ে তাদের একটা আতঙ্ক ছিল, এবং আমাদের ভয় দেখানোর পদ্ধতিটা ছিল থেকে থেকে রাত্রেবেলায় হঠাৎ রায়েট গিয়ার নিয়ে, মেশিন গান নিয়ে, সব কিছু নিয়ে হুড়মুড় করে সেলের মধ্যে ঢুকে গেল, মাঝখানে ঢুকে গেল, ধাম ধাম করে বাড়ি দিল। আমরা ওর মধ্যে ঘুমাতে চেষ্টা করছি, ঘরের মধ্যে এসে
চিৎকার টিৎকার হয়ে দাঁড়াও, এই করো ওই করো, এই ধরনের জিনিস করছে। একদম একটা আতঙ্ক তৈরি করার মতো নয়।